ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে আদিবাসী সংস্কৃতি, আর আদিবাসী সংস্কৃতির ক্রম বিকাশ নাম হচ্ছে বুদ্ধ সংস্কৃতি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অনুরোধ করছি আপনারা হাতটা বাড়িয়ে দিন। আমরা এখন ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধান প্রস্তাবনা পাঠ করছি। তো চলুন শুরু করছি। আমরা ভারতীয় জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনা স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। জয় মল্লিবাসী, জয় মল্লিবাসী, জয় মহামানব গৌতম বুদ্ধ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা মহামানব গৌতম বুদ্ধ অমর রহে। জয় ভীম, জয় আম্বেদকর, জয় সংবিধান, জয় মাঝি পারগানা গৌতম। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আমরা গ্রহণ করে নিব মাঝি পারগানা ওয়েস্ট বেঙ্গল আমাদের সেন্ট্রাল সেক্রেটারি মাননীয় কৃষ্ণ হেমব্রম মহাশয়কে। এই মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপনে আমরা প্রথমেই আজকে বরণ করে নিলাম আমাদের সেন্ট্রাল সেক্রেটারি, তারপরে বরণ করে নিব মাঝি পারগানা গৌতমের ভাইস প্রেসিডেন্ট মাননীয় জ্যোতিষ কিস্কু মহাশয়কে। মহামানব গৌতম বুদ্ধের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, মহামানব গৌতম বুদ্ধের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। তারপরে আমরা বরণ করে নিব মাঝি পারগানা গৌতমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাননীয় সামিল সরেন মহাশয়কে। তারপরে বরণ করে নিব মালদা ডিস্ট্রিক্ট আমাদের জেলা পারগানা গিরিশ মুর্মু মহাশয়কে। তারপরে এই মঞ্চে আমাদের মাঝি বাবারা উপস্থিত আছেন, ওনাদেরকে একে বরণ করার জন্য অনুরোধ করছি। আজকে মাঝি পারগানা গাওতা ব্যবস্থাপনায় যে 22শে জানুয়ারি পৃথিবীর বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব অহিংসার প্রতিষ্ঠাতা, তারপরে আমরা বরণ করে নিচ্ছি গণেশ মার্ডি মহাশয়কে, যিনি এই হোস্টেল এই জায়গা যিনি ডোনেট করেছেন। This is
সকলকে জয় মল্লিবাসী, জয় সংবিধান। মঞ্চে উপবিষ্ট মাঝি পারগানা গাওতার সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয় এবং মাঝি বাবা, পারগানা বাবা এবং আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু একাডেমিক ছাত্র অভিভাবকগণ, মাঝি পারগানা গাওতার সমস্ত সক্রিয় কর্মকর্তাগণ এবং আজকের 22শে জানুয়ারি বিগত বছর নেই, এবছরও মাঝি পারগানা গাওতার পক্ষ থেকে যে বুদ্ধ মূর্তি স্থাপনের উদ্যোগ, সংগঠনের পক্ষ থেকে যে কর্মসূচি আজকে অনেকটা সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে। তো আপনারা বহুত কষ্ট করে এসছেন, ছেলেপেলেরা শুনছে আমাদের এই প্রোগ্রাম। তো আজকের এই প্রোগ্রামের গভীরতা, যে অতিথিবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের মূল্যবান বক্তব্য ব্যক্ত করলেন, তো আজকের যে প্রোগ্রামের গভীরতা কতটুকু হালকা হলেও আপনারা বুঝতে পারছেন। আজকের এই প্রোগ্রাম মাঝি পারগানা গাওতা বিগত বছর, এবছরও নিল, তার গভীরতা ইতিহাস আছে। তো আজকের এই প্রোগ্রাম যে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরা যাবে সেটা ঐতিহাসিক এবং গবেষণা, অন্বেষণ এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত, যা ভারতবর্ষের খুব কম ঐতিহাসিকরা এই তথ্যকে উত্থাপন করা হয়েছে। কেননা ইতিহাস চর্চায়, ইতিহাস যেহেতু একটা বিজ্ঞানের বিষয়, একটা সায়েন্সের বিষয়, এই বিষয়টা এটাকে গবেষণা করে চালিয়ে যেতে হয়। আর গবেষণা করে চালিয়ে যেতে হয় বলে ইতিহাস বিষয়বস্তু এক জায়গায় থাকতে পারে না। তাই এই বিষয়বস্তুগুলো যারা আমাদের এই বক্তব্য শুনছেন, যারা আমাদের এই প্রোগ্রামে দূরদূরান্ত থেকে যারা আমাদের শুভ আকাঙ্ক্ষাকারী বা সমালোচনাকারী যিনারাই দেখছেন, আমাদের এই বিষয়বস্তুগুলো আপনারা যাচাই করবেন। কেননা বুদ্ধে মূর্তি স্থাপন করা হচ্ছে, বুদ্ধ বলেছেন আগে জানো তারপরে মানো। জানতে হবে না মানো, এটা মাঝি পারগানা গাওতা বলছে না, আগে জানুন। আজকের এই প্রোগ্রাম নেওয়া হয়েছে, আগে জানুন কেন এই প্রোগ্রাম। সাথী, এ কারণে আমাদেরকে ইতিহাসের দিকে আমাদের তাকিয়ে দিতে হয়। ভারতবর্ষের ইতিহাস শুধু বুদ্ধের পিরিয়ড থেকে শুরু আরম্ভ হয়নি। ভারতবর্ষের ইতিহাসটাকে শুধু বুদ্ধ সিভিলাইজেশন থেকে শুরু হয়নি। ভারতবর্ষের ইতিহাস প্রায় 70,000 বছরের ইতিহাস। সুতরাং ভারতবর্ষের 70,000 ইতিহাস যদি আপনাকে জানতে হয়, তাহলে 70,000 বছরের ইতিহাসটাকে অনুসন্ধান করতে হবে। 70,000 বছরের ইতিহাস যদি অনুসন্ধান করতে হয়, আপনাকে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে। জানার পরে আমাদের এই মাঝি পারগানা গাওতার প্রোগ্রাম আপনি সার অংশটুকু আপনি বুঝতে পারবেন। কেননা ইতিহাস, ব্রিটিশ ইতিহাসিক কি বলেছেন? ইতিহাস, হিস্ট্রি ইজ সায়েন্স, নো লেস নো মোর। ইতিহাস হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের এক চুল এদিক ওদিক নয়। আর বিজ্ঞান হচ্ছে কন্টিনিউ প্রসেস। তো মাঝি পারগানা গাওতা একটা সাঁওতাল বেনার, মাঝি এবং পারগানা এটা সাঁওতালি শব্দ। তো সাঁওতালি শব্দ বুদ্ধের এই কর্মসূচি নিল কেন? তার জন্য আপনাকে 70,000 বছর ইতিহাস জানার প্রয়োজন। সেই 70,000 বছরের ইতিহাস, অস্ট্রিক সিভিলাইজেশনের ইতিহাস, মহেঞ্জোদারোর ইতিহাস, সেই উত্থানের পরিপূরক
বলে মনে করে মাঝি পারগানা গাঁওতা। তাই এই শিকড় কত গভীর মাঝি পারগানা গাঁওতায়, তাই আপনারা হালকা চোখে দেখলে সেটা বুঝতে পারবেন না, কিন্তু আমাদের যারা শত্রু তারা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলে এই প্রোগ্রামটাকে কাউন্টার করাবার নামে নতুন নতুন প্রোগ্রাম করছে, নতুন কর্মসূচি জড়ছে। যে শত্রুরা সংবিধানকে কখনো ভক্তি করেনি, যে শত্রুরা সবসময় সংবিধানকে শেষ করার প্রয়াস চালিয়েছিল, যে শত্রুরা বাবা সাহেব আম্বেদকরকে স্কুলে পড়তে দেওয়ায় না, তার মূর্তি পর্যন্ত যদি স্পর্শ করতো তাহলে নিজের গায়ের উপর দিয়ে সেটা জল ঢেলে পরিষ্কার হয়ে যেত, তাকে আজকে নত মস্তিষ্কে নমস্কার করতে হচ্ছে একটাই কারণ, বুদ্ধিজম, আম্বেদকরিজম হচ্ছে ভারতীয় সংবিধান। সাথে এই প্রোগ্রামের জন্য আজকে বাধ্য হয়েছে। তাই আমরা গর্বের সাথে বলতে পারি এই প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মূলনিবাসী সমাজের জাগৃতি আসছে বলে আমরা মনে করি। সাথী, তো এই গোলমাল ইতিহাসটা আমরা যতটুকু আমাদের গবেষণা অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু জানতে পেরেছি, কেননা বুদ্ধ বলেছেন কোনো কিছু চিরন্তর হতে পারে না, নাথিং ফিক্সড, নাথিং ইটারনাল, সমস্ত কিছু পরিবর্তনশীল। আজ পর্যন্ত আমাদের গবেষণা যতটুকু ফুটে এসেছে, ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে আদিবাসী সংস্কৃতি, আর আদিবাসী সংস্কৃতির ক্রম বিকাশ নাম হচ্ছে বুদ্ধ সংস্কৃতি। তাহলে আমরা বলতে পারি এই সামঞ্জস্য, এই ঐতিহাসিক সিদ্ধান্ত থেকে আমরা বলতে পারি আদিবাসী সংস্কৃতির মধ্যে এবং বুদ্ধ সংস্কৃতির মধ্যে হুবহু মিল রয়েছে। কেন? আপনারা লক্ষ্য করবেন আদিবাসী সংস্কৃতিতে যে বুদ্ধ একটা বিচারধারা, বুদ্ধের অপর নাম আমরা জানি জ্ঞান। বুদ্ধ একটা ফিলোসফি, বুদ্ধ একটা দর্শন। কিসের দর্শন? আদিবাসীদের দর্শন। আদিবাসী সমাজের সাম্য, মৈত্রী, ন্যায়, স্বাধীনতা এটা রয়েছে, বুদ্ধের ফিলোসফি তাই রয়েছে। বুদ্ধের সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতিতে হুবহু 99% মিল আছে, তার আমরা আজও দেখতে পাই। উদাহরণ, আমি যেহেতু সাঁওতাল সমাজে বিলং করি, তো সাঁওতাল সমাজের মধ্যে আবু যেমন খন তো অকয় বন সখী কাটে বন মেন্দা সিন চাঁদু মারাং বড় নিতুম তে আবু যে খন্ড মেনা তাবু না খন্ড না চিতর দো চেক কানা আদিম কো বন সূর্যাপোষক কানা নেতঙ্গা কথারে যদি মেনোয়া তাহলে না খন্ড, এই যে সূর্য উপাসক ছিল আদিবাসীরা, এই সূর্য উপাসক পরবর্তীকালে বুদ্ধ ফিলোসফিতে সেটা বুদ্ধিজীবী সেটাকে ধম্মচক্র করা হয়। বুদ্ধের যে জাতক কাহিনী, বুদ্ধের যে পূর্ববর্তী বুদ্ধ যারা ছিলেন, তারা প্রথমে যে সঙ্গের নিয়ম অনুসারে সূর্য নমস্কারের পদ্ধতি ছিল। সূর্য নমস্কার, ভোরে উঠে সূর্য নমস্কার করবে, তারপরে অতীতের বুদ্ধদের যারা এই সমাজ ব্যবস্থাকে রক্ষা করেছিল তাদেরকে বন্দনা করবে, তাদের গুণগান করবে। আদিবাসী সমাজেও এই সিস্টেম পদ্ধতি আছে। হ্যাঁ, বলুন তবু না, মনে কো তুরুই কো হাপড়াম কো বন নিয়ম কোয়া সিন চাঁদু বন ডবো আয়া নোয়া সংস্কৃতি তো অকা হয়ে একানা নোয়া সিন চাঁদু বন ডবো আয়া হাপড়াম কো বন নিয়ম কোয়া নোয়া কি বুদ্ধ সংস্কৃতি রে হেজ লেনা। আবু যে বুন ডবক মারাঙ্গ মারাঙ্গি খাইকো নৌকা দে বন ডবকা সে বাং, আর যে কটিক খাই তো নৌকা দে বন ডবকা সে বাং।
এই নমস্কার, এই নমস্কার, নত নমস্কার, এই যে বুদ্ধ সংস্কৃতির মধ্যে রয়েছে, সেটা আদিবাসী সাঁওতাল সমাজে এখনো পরিচালিত। যিনি তার জ্ঞান থেকে উন্নত শ্রদ্ধাশীল ব্যক্তি, তাকে নত মস্তিষ্ক করে প্রণাম করা, এটা বুদ্ধ সংস্কৃতিতে রয়েছে। এটা বুদ্ধ সংস্কৃতি রয়েছে, তার মানে বুদ্ধ এই সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। বুদ্ধর যে গোত্র, আমরা আধুনিক ব্রাহ্মণ্যবাদী ভারতের ইতিহাস থেকে গোত্র শব্দটাকে আলাদাভাবে প্রয়োগ করা হয়েছে। আদিবাসীদের মধ্যে গোত্র ব্যবস্থা এখন বিশ্বাস করে, কিন্তু গোত্র এটা ছিল না, এটা ছিল টোটেম ব্যবস্থা। টোটেম ব্যবস্থা কি? আদিবাসী, যে সমস্ত ভারতবর্ষের আদিবাসী রয়েছে তাদের টোটেমে বিশ্বাসী আদিবাসীরা। যেমন আমি কিসকু, কির চেড়ে কয়, হেমরম হেমরম কয়, হাসতা হাঁস আসলি চেড়ে কয়, ঠিক আছে? ঠিক সেম আদিবাসীরা টোটেম ব্যবস্থাটা কি? টোটেম ব্যবস্থা হচ্ছে প্রকৃতির মধ্যে গাছ, পশু, পাখি, এদেরকে দেখে যে নিজেদেরকে যারা মঙ্গলময় বলে মনে করতো, তাদের যে ব্যবস্থা, তাদেরকে দেখে যে তাদের নামকরণ করতো, সেটাকে আমরা পরবর্তীকালে, যদিও টোটেম ব্যবস্থাকে পরবর্তী গোত্র ব্যবস্থা বলা হচ্ছে, কিন্তু বুদ্ধের যে গোত্র, যদি আমরা টোটেম বলি, কি ছিল? সাকুয়া, শাক বেরিয়া। সাকুয়া মানে সারজম, সাকুয়া শব্দটা হচ্ছে কোল। কোল বুদ্ধের যে মা মহামায়া, আমরা জানি মহামায়া কোন রাজার পুত্র? কোল রাজা, দেবদার পুত্রী। কোল থেকে কলিয়, কোল জনগোষ্ঠী ছিলাম ভারতে, অস্ট্রিক্স গোষ্ঠী ছিলাম আমরা। সাথে তাহলে কোলমুন্ডা, যে বুদ্ধের যে কোলমুন্ডা বংশধর ছিল, তাহলে সেটা কি প্রমাণ হয়? বুদ্ধ আদিবাসী ছিল। আদিবাসী সংস্কৃতি, আদিবাসীদের সমাজ ব্যবস্থাকে ডিসক্রেডিট করার জন্য ব্রাহ্মণ্যবাদী ঐতিহাসিকরা বুদ্ধকে আর্য ক্ষত্রিয় বলে অভিহিত করেছিলেন। আদিবাসী সমাজ থেকে বুদ্ধ যে আদিবাসী সমাজের সংস্কৃতির মানুষ, এটা বিকৃত করার জন্য বুদ্ধকে আর্য ক্ষত্রিয় বলে অভিহিত করা হয়েছে। ক্ষত্রিয় ভারতবর্ষের সমাজ ব্যবস্থা আমরা লক্ষ্য করি না, এটা আর্য সংস্কৃতির মধ্যে পড়ে। খেতে যারা নাঙ্গল চাষ করত, কৃষিকাজ যারা করত, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত্রিয়র মালিকেরা কে ছিলেন? বুদ্ধের পিতা শুদ্ধোধন। এই কারণে তিনি রাজা। বুদ্ধ আদিবাসী ছিল। বুদ্ধ যে পালি সংস্কৃতিতে, পালি ভাষায় যে ধর্ম যে প্রচার করেছিলেন, ধম্ম, যার মানেটা হচ্ছে আচরণশীল। পালি উৎপত্তি হয়েছে কোথায় থেকে? প্রাকৃতিক ভাষা কি? যে ভারতবর্ষের তৎকালীন যে অস্ট্রিক্স যে ল্যাঙ্গুয়েজের যে ভাষাগুলো ছিল, সেটাকে প্রকৃতিগতভাবে যেটা উৎপত্তি হয়েছিল, সেটাকে প্রাকৃতিক ভাষা বলা হয়। এটা পরবর্তীকালে বুদ্ধের পিরিয়ডে আমরা কি করলাম? এটাকে আমরা দেখলাম কি? পালি। তাহলে আমরা বলতে পারি বুদ্ধ 28তম বুদ্ধ ছিলেন। বুদ্ধ দর্শনকে প্রবর্তন করেছিলেন, সংস্থাপক ছিলেন না। বুদ্ধ দর্শন আগে থেকে ছিল, কেননা বুদ্ধ হচ্ছেন 28তম বুদ্ধ ধর্মের সংস্থাপক নন, ইনি হচ্ছেন প্রবর্তক। ডিসকভার মানেও আবিষ্কার, ইনভেনশন মানেও আবিষ্কার। ডিসকভার কোনটাকে বলা হয়? যেটা আগে থেকে আবিষ্কার করা ছিল। যেমন ভাস্কো দা গামা, আমেরিকা কি করেছিল? আবিষ্কার করেছিল, এটা হবে ডিসকভার। ইনভেনশন, নতুন করে কোনো কিছু আবিষ্কার, সেটাকে বলা হয় ইনভেনশন। বুদ্ধ দর্শন, সেটা হচ্ছে ডিসকভার, ইনভেনশন নয়, ডিসকভার। বুদ্ধিজম ছিল, সেই যে বুদ্ধ দর্শন, সেটাকে নতুন করে পরিমার্জিত করে সেই ফিলোসফিটার নাম দিয়েছেন স্বধম্ম। স্বধম মানে
নিজে ধম্ম, ধম্ম মানে আচরণশীল। তাহলে বুদ্ধ যে আদিবাসী ছিল সেটা ভারতবর্ষের ইতিহাসিক ভারতবর্ষের মানুষ স্বীকার করতে চায় না। বুদ্ধের যে আদিবাসী সমাজের মধ্যে বিশেষত শাল, সেগুন, করম এই গাছগুলোকে প্রায়োরিটি দেওয়া হয় কেন? তার প্রায়োরিটি কারণ হচ্ছে প্রথমে তারা প্রাকৃতিক উপাসক, গাছকে মানে, গাছ ছাড়া পৃথিবীর বাঁচতে পারবে না। দ্বিতীয় কারণটা হচ্ছে বুদ্ধ যে জন্মগ্রহণ করেছিল তা হচ্ছে শাল গাছের নিচে। বুদ্ধ যে মারা গিয়েছিল শাল গাছের নিচে। আর একটা বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করবেন, বুদ্ধের মা মহামায়া যখন বুদ্ধ গর্ভবতী অবস্থায় ছিল, আদিবাসী সমাজের একটা বৈশিষ্ট্য আছে, আবু আদিম কুমন বাড়ায়া पहिल गिद्रा तो बोले बांगमा गगो बाबा ओड़ा रे उसद को हुई असबांग नो नियम तहे कना समाज रे। पहिल गिद्रा को जनामो खाय जहां कुड़ी को सार सगुन कते बपला कते को इदी किरिया, पहिल गिद्रा जुदी जनामो खाय उनी गिद्रा तो मामा तक ओड़ा रे को जनाम चाहिए, नो नियम तहे कना। आदिवासी संस्कृतिते नियम छिलो जे बाच्चा प्रथम जे बाच्चाटा होबे ता सेटा होबे तार শ্বশুর বাড়িতে, অর্থাৎ শ্বশুর বাড়িতে না হয়ে সেটা নিজের মায়ের বাড়িতে হবে। বুদ্ধের মা মহামায়া যখন নবীনী হয়ে যখন পথে যাচ্ছিলেন তখন পথের মধ্যে বুদ্ধের পৃথিবীতে আগমন করেন, সেটাও ছিল শাল গাছের নিচে। বুদ্ধ যে মহাপরিনির্বাণ না লাভ করলেন, মৃত্যুবরণ করলেন, সেটাও শাল গাছের নিচে। এই কারণে আদিবাসী সমাজের শাল গাছটা এত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বুদ্ধ একটা বিচারধারা, এই বুদ্ধ মানে জ্ঞান, এই জ্ঞানটা বুদ্ধ মানে জ্ঞান, এই কথাটা থেকে বর্তমানে কে ভদ্র কথাটা আসছে। আবু জাহাই সান্তার খেরওয়াড় কানাবুন সমাজ রে চালাও লাগিতে মাঝি পারানি গোডিত নাইকি হ্যাঁ লাসে টেঙ্গজ হ্যাঁ দই বুড়ি নই দই বুড়ি তারপরে নই হ্যাঁ নঙ্কান কোন দহ কাকুয়া আরো মিটেন হড় বন দহ গয়া নই দুকো মেতা কানা ভদ্র। ভদ্র দহ কাটা ভদ্র দহ কানা যাহাই জ্ঞান আন হড় কানা আকিলান হড় কানাই বুধ মিনা তাই যাহাই উনি কি ভদ্র। আমাদের আদিবাসী সমাজের মধ্যে সমাজের পঞ্চবিশিষ্ট মানুষ রয়েছেন, তাছাড়াও আরেকজন মানুষ থাকেন যে সমাজকে পরিচালনা দিশা দেওয়ার জন্য, তাকে বলা হয় ভদ্র। ভদ্র মানে জ্ঞান, এটা একটা পথ। যিনি জ্ঞান গ্রামের মধ্যে যিনি জ্ঞান অর্জন করতে পারবেন, বিজ্ঞ বিচারণশীল রয়েছে, যার মধ্যে ন্যায় নীতিবান রয়েছে, তিনি সঠিক সমাজকে সিদ্ধান্ত দিতে পারেন, তিনি হচ্ছেন ভদ্র। এই পথটা রাখা হয়েছে, এটা একটা পথ। সেই সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। তাহলে বুদ্ধ একটা পারম্পরিক ব্যবস্থা। বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান। বুদ্ধ একজনই বুদ্ধ ছিলেন না, 28তম বুদ্ধ ছিলেন। তাই বুদ্ধ যে গোলমুন্ডা, বুদ্ধ যে ট্রাইব ছিলেন, বুদ্ধ যে আদিবাসী ছিলেন, আর একটা বড় উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। বুদ্ধের যে নামটা আমরা জানি সিদ্ধার্থ, আমরা জানি জ্ঞান লাভ করার পরে 29 বছরে বাড়ি বের করেন, 35 বছরে জ্ঞান লাভ করেন, তার নাম হয় বুদ্ধ। বুদ্ধ মানে জ্ঞান, মহাজ্ঞান যিনি লাভ করলেন তিনি হচ্ছেন বুদ্ধ। তার নাম কি ছিল? বুদ্ধের নাম কি ছিল? আমরা জানি এখানে লিখেছি গৌতম। এই শব্দটা পরবর্তীকালে ব্রাহ্মণিজম করা হয়েছে। অ্যাকচুয়ালি তার নাম ছিল গৌতম। গোকাতম, গৌতম। গৌতম মানে, গৌতম শব্দটা কি? অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ। গৌতম শব্দটা বর্তমানে আমরা এই অস্ট্রিক সাবজেক্ট বর্তমান বা গোলমুন্ডার যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা সাঁওতালি থেকে পাই। গুড় গৌতম, ঘিরি না ওটা গৌতম। হ্যাঁ, গৌতম তার নাম, গৌতম তার নাম। পরবর্তীকালে ব্রাহ্মণিজম করা হয়, তা সেটাকে গৌতম করা হয়। কারণ বুদ্ধ জায়গা মানে ভারতবর্ষকে আলোড়িত করা হয়। তাই আমরা বলতে পারি যে বুদ্ধ আদিবাসী ছিল, সেটাকে ব্রাহ্মণ্যবাদীরা বুদ্ধকে ক্ষত্রিয় বলে প্রচার করেছে। বুদ্ধকে কিছু কিছু ক্ষেত্রে সেই শাক্য বংশরা আজকে ভারত পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে ওবিসির মধ্যে পড়ে, নেপালে আবার এসটির মধ্যে পড়ে। তাই বুদ্ধ আদিবাসী ছিল, ট্রাইব ছিল, সেটাকে ডিসক্রেডিট করবার জন্য ব্রাহ্মণরা নিষ্ক্ষত্রিয় বলে। বুদ্ধ পরম্পরায়
তো এই ঘটনাটা হয়েছে কখন, আমরা কখন ভুলে গেলাম? ভারতবর্ষের বুদ্ধ দর্শনে আলোকিত হয়ে সারা বিশ্ব পর্যন্ত, ভারত থেকে গোটা দেশে বুদ্ধ দর্শন প্রভাবিত হয়েছে এবং বুদ্ধ দর্শনের গোটা বিশ্বের মধ্যে আলোকিত করে হয়েছে। পৃথিবীতে প্রথম বুদ্ধই বলেছিলেন কার্য এবং কারণের সম্পর্ক। এই কার্য এবং কারণ থেকে বিজ্ঞানের উৎপত্তি, সায়েন্সের উৎপত্তি। সেই বিজ্ঞানের উৎপত্তি কার্য কারণ না হলে পৃথিবীতে কোনো কিছু থাকতে পারে না। স্যার আইজ্যাক নিউটন যে কার্য, আপেল গাছ থেকে আপেল পড়লো কি করে বুঝতে পারলো? সেটা গবেষণা করলো। কার্য এবং কারণ নিশ্চয় রয়েছে। এই কার্য এবং কারণ, এই সিদ্ধান্ত থেকে বিজ্ঞানের আবির্ভাব। তাই মহামানব বুদ্ধকে বলা হয় পৃথিবীর প্রথম বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন যখন বিজ্ঞানের সেরা পুরস্কার দেওয়া হয়, স্যার আলবার্ট আইনস্টাইন কি বলছেন? আই এম নট ফার্স্ট অফ সায়েন্টিস্ট, আমি প্রথম বিজ্ঞানী নয়। হি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট অফ লর্ড বুদ্ধা। গৌতম বুদ্ধ প্রথম সায়েন্টিস্ট ছিলেন। তো সেই বুদ্ধ দর্শন সারা বিশ্বে, সারা দেশের মধ্যে পরিচিত, মানে প্রভাবিত হয়েছিল। সারা দেশে, বিশ্বে, গোটা প্রান্তে বুদ্ধের দর্শন ছিল। সেই বুদ্ধ দর্শন ধ্বংস হলো, আমরা জানি তার উপরে আক্রমণ চালানো হয়েছে। সেই বুদ্ধ দর্শনে আমরা দেখব, বুদ্ধ মারা যাওয়ার পরে প্রথম রাজগৃহে প্রথম সম্মেলন করা হয়, বুদ্ধের বাণী ত্রিপিটকের মাধ্যমে লিখে দেওয়া হয়। দ্বিতীয় সম্মেলন আমরা কালা অশোকের নেতৃত্বে দেখতে পারি বৈশালীতে। তৃতীয় বুদ্ধ সম্মেলন কোথায়? বিহারে বা পাটলিপুত্রে, হ্যাঁ, আমরা দেখতে পাই। কার নেতৃত্বে? সম্রাট অশোকের নেতৃত্বে। সেখানে বুদ্ধ সংঘ, আমরা জানি ইতিহাসে বুদ্ধ সংঘ হীনযান এবং মহানযানে ভাগ করা হয়। বুদ্ধ সংঘের হীনযান এবং মহানযানে ভাগ করা হয়। মহানযানের উপরে সারা পৃথিবীর মানুষ জানলো। পরবর্তীকালে মহানযানকে প্রচার করা হলো গোটা বিশ্বে ব্রাহ্মণ্যবাদী শক্তিরা, কিন্তু হীনযানকে প্রচার করা হলো না। মাঝি পারগানা গাওস্তা এই স্টেজে দাঁড়িয়ে হীনযানটা কি ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইতিহাসের থেকে। মহানযানরা যারা ছিল তারা ছিল ব্রাহ্মণ্যবাদীরা, আর হীনযানরা যারা ছিলেন, যারা অরিজিনাল বুদ্ধের অনুগামী ছিলেন। সেই বুদ্ধের অরিজিনাল যারা অনুগামী ছিলেন তাদের ইতিহাস আর কোথাও লেখা হলো না। সেই হীনযানের অনুগামীরা হলেন ভারতের সেই আদিবাসীরা। এই কারণে বুদ্ধের যে ধম্মচক্র, বুদ্ধের যে গাছপালা বা আমরা প্রাকৃতিক গাছপালাকে মেনে চলে, সেটা হীনযানের মধ্যে উল্লেখ রয়েছে। সে হীনযানের মানুষের আজকের যে আদিবাসীরা, আদিবাসীরা এই কারণে আজকে নিপীড়িত হয়েছে, কারণ অরিজিনালি বুদ্ধের অনুগামী। আদিবাসীরা অরিজিনাল বুদ্ধের অনুগামী। এই কারণে ব্রাহ্মণ্যবাদীরা এদেরকে সহ্য করতে পারেনি বলে স্বাধীনতার 66 বছর পরেও না আছে খাবার, না আছে শিক্ষা, না আছে এদের চিকিৎসা, না আছে এরা মানুষ বলে মনে করেনি। কেননা এরা বুদ্ধের স্বেচ্ছা অনুযায়ী, বুদ্ধের হীনযানে অনুযায়ী। এই কারণে বুদ্ধকে এদেরকে জানতে দেওয়া হয় না, বুদ্ধকে এদেরকে বলতে দেওয়া হয় না, বুদ্ধের উজ্জ্বলের কথাটাকে বলতে দেওয়া হয় না। এই কারণে ব্রাহ্মণ্যবাদী শক্তির চক্রান্তে বুদ্ধকে আদিবাসী থেকে সেগ্রিগেট করে দেওয়া হয়েছে। সাথে যে ইতিহাস আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আপনাদের তুলে ধরলাম, তার মাহাত্ম্য বহুত গভীরে রয়েছে। তাই এই বুদ্ধে যে আদিবাসী ছিল, বুদ্ধ যে ট্রাইব ছিল, এই কথা আজকে মাঝি পারগানা গাওতা বলতে চাই। আজকে একটু স্লোগানে আপনারা শুনলেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্ম শরণং গচ্ছামি, সংঘ শরণং গচ্ছামি। এটা তো আদিবাসী ভাষা না, এটা তো পালি। পালি উৎপত্তি হয়েছে কোথায় থেকে? প্রাকৃতিক ভাষা থেকে। আজকে হিন্দি দিয়ে যদি আমি বলি, হিন্দি উৎপত্তি হয়েছে কোথায় থেকে? সংস্কৃতি থেকে। সংস্কৃতি উৎপত্তি হয়েছে কোথায় থেকে? প্রাকৃতি থেকে। পালি প্রাকৃতি থেকে। ভাষা ইতিহাস জানতে হবে। তো এই কারণে এই বুদ্ধময় ভারতবর্ষ অশোকের ভ্রমণে ছিল। সেই ভারতবর্ষ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সেই বুদ্ধময় ভারতবর্ষের
করতে চেয়েছিলেন, তার জন্য তার স্বধর্মের প্রত্যাবর্তন আমরা অনেক বক্তার কাছে আমরা শুনলাম। তো ভারতবর্ষ যে এখনো বুদ্ধময় এবং সংবিধানের মধ্যে সেটা বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু আমরা এতই দুর্ভাগ্য সংবিধান জানলাম না। সংবিধানের প্রিয়াম্বেলে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায়, স্বাধীনতার কথা বুদ্ধ কার কাছে থেকে বাবা সাহেব পেয়েছেন? বুদ্ধের মধ্য থেকে। এই সংবিধানের মধ্য দিয়ে বুদ্ধের ফিলোসফি রয়েছে, বুদ্ধের দর্শনের ফিলোসফি রয়েছে। এই কারণে ৭৬ বছর পরেও ভারতের সংবিধানকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে না শাসক গোষ্ঠীরা। ভারতের সংবিধান যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, আদিবাসী রাজ প্রতিষ্ঠিত হবে। ভারতের সংবিধান যদি প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে বুদ্ধ সংস্কৃতি পুনরুদ্ধার হবে। ভারতের সংবিধান যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বুদ্ধ অটোমেটিক্যালি বুদ্ধ জন্ম নেবে। এই কারণে বাবা সাহেব আম্বেদকর লাস্ট বাণী বলেছিলেন, মানুষ তো মরণশীল, মানুষ তো মরতে হবে। আমি মরে আছি না বেঁচে আছি সেটা আপনারা কিভাবে বুঝবেন? সংবিধান জীবিত আছে না মরে গেছে। সংবিধান যেদিন জীবিত থাকবে সেদিনে বুঝতে পারবেন যে আমি জীবিত রয়েছি। বাবা সাহেবের ফিলোসফি জীবিত আছে, বুদ্ধ ফিলোসফি জীবিত রয়েছে। তাই মাঝি পারগানা গাওতা সংবিধানের শপথ নিয়ে আমরা এই বুদ্ধের মূর্তি আমরা স্থাপন করলাম। আমরা আশা করব এখান থেকে সারা বিশ্বে, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই, বুদ্ধ আদিবাসী ছিল। বুদ্ধ আদিবাসী আজকে যেমন বাবা সাহেব আম্বেদকরকে ৬৫০০ জাতি বিভক্তি রয়েছে, এটা ৪টা গ্রুপ ৩টা গ্রুপে ভাগ করে নিয়েছে, এসটি, এসসি, ওবিসি। আমরা এক সময় ভারতের সকলে আদিবাসী ছিলাম। ইতিহাস এটাই বলে আমরা সকলে আদিবাসী ছিলাম, বুদ্ধ আদিবাসী ছিল। এবং আমাদেরকে বিভেদ করবার জন্য, বুদ্ধের দর্শন যেন প্রভাবিত না হয়ে যায়, তার জন্য মানুষকে ভেদাভেদ করবার জন্য বিভিন্ন ইস্যু আমাদের সামনে নিয়ে আসে। তাই সকল মূলনিবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই দেশ বুদ্ধময় দেশ। আর একটা ধরুন, আপনারা শিবডাং দেখেছেন বাবনগোলা, শিবডাঙ্গের যে শিব মন্দিরটা রয়েছে সেটাও বুদ্ধের, সেটাও বুদ্ধ বিহার ছিল। এবং বাংলায় যতগুলো পুকুর দেখছেন, বড় বড় পুকুর, আপনি খুঁড়বেন সেখানে ইট পাবেন, সেটা কি? বুদ্ধ নিদর্শন, পাল রাজাদের রাজত্ব। আপনি যদি হরিরামপুরে যাবেন, আজকে একজন ডক্টর অমর সরকার গবেষণা চালাচ্ছেন, অতীশ দীপঙ্করের জন্মস্থান এই যে আমাদের হরিরামপুর। এখনো অনেক জায়গায় আছে যে সমস্ত জঙ্গল, যে সমস্ত জায়গায় এখনো ভূত বলে ঘোষিত করা হয়েছে, যে সমস্ত জায়গায় মসজিদ, যে সমস্ত জায়গায় মন্দির, পুরনো মন্দির রয়েছে, সেই জায়গায় বুদ্ধের নিদর্শন আছে, আপনারা লক্ষ্য করবেন। এখনো যদি খোঁড়া যায় প্রাচীন যে মন্দিরগুলো, প্রাচীন মসজিদগুলো দেখবেন, সেখানে বিহার আছে। বাংলায় এতগুলো পুকুর রয়েছে, এরা কি করেছে? এটা কে খুঁড়েছিল? এই দেশের পালরা ছিল বুদ্ধের অনুগামী। তাই এই দেশ সোনার দেশ ছিল, এই দেশ বিজ্ঞানের দেশ ছিল, এই দেশ মানবতার দেশ ছিল। বুদ্ধের দর্শনে এক নামেই ভারতকে চিনে, সেটা আছে বুদ্ধের জন্য, অশোকের জন্য। এখানে গান্ধীজি কেউ কাউকে চিনে না, দেশটা বুদ্ধের জন্য চিনে। তাই বিশ্বগুরু ভারত হচ্ছে বিশ্বগুরু। ভারত বিশ্বগুরু এই কারণে, কারণ বুদ্ধের জন্য বিশ্বগুরু, বুদ্ধের জন্য বিশ্বগুরু। ভারত বিশ্বগুরু সেটা আমরা জানলাম না, কিন্তু চীন, জাপান, থাইল্যান্ড যত দেশ রয়েছে তারা জানে এখানে বুদ্ধের আবির্ভাব। তাই এই বুদ্ধময় ভারতবর্ষ, এই বুদ্ধময় ভারতবর্ষের সাম্য, মৈত্রী, অহিংসা নীতিতে পরিপূর্ণ ছিল। সেটা ভারতবর্ষ আজকে সমস্ত কিছু ধর্মের আফিম খাইয়ে মানুষকে ন্যাংটা হয়ে হাতে পচাচ্ছে। এটা হচ্ছে সভ্যতার একটা কলঙ্ক। মানুষ তাদের সম্মান রক্ষার জন্য ব্যবহার করেছিল, চামড়া ব্যবহার করেছিল, কাপড় ব্যবহার করেছিল। মানুষ এতই সভ্য হয়ে গেছে ধর্মের আফিম খাইয়ে এখন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কোন দেশে বসবাস করছে? এটা কোন দেশ? আমাদের বিদেশে এইগুলো দেশ দেখে তো হাসবে। এখনো তো জঙ্গলিতে রয়েছে মানুষগুলো, ন্যাংটা হয়ে দেখবেন, সেই ন্যাংটা হয়ে মানুষ ঘুরে বেড়ায়, সেটার নাম দেয় ধর্ম। যারা সত্যিকারে যারা কথা বলে তারা হলে ধর্ম বিরোধী। যারা মানবতার কথা বলে, যারা দেশের প্রেমের কথা বলে,
যারা মানুষের কথা বলে, সংবিধানের কথা বলে, যারা সংবিধানকে বিরোধিতা করে মানুষকে আফিম খাইয়ে ন্যাংটা হতে বাধ্য করায়, তারা হলো এগুলো ধর্মগুরু। এই রোগ কত বড় রোগ! এই রোগের একটাই সমস্যার সমাধান বুদ্ধ দর্শন। এই বুদ্ধ দর্শন ছাড়া ভারতবর্ষের যে রোগটা সেটা সমাধান হবে না। এই রোগটা সামান্যভাবে সমাধান করার জন্য ছোট্ট একটা প্রয়াস মাঝি পারগানা গাওতা বিগত বছর নেই, এই বছর চলাচ্ছে। সুতরাং আমি আশা করব আমার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আমি আপনাদের সামনে এই বক্তব্য তুলে ধরলাম। পরবর্তীকালে অবশ্যই আপনারা এরকম প্রোগ্রামে আমার বক্তব্য শুনতে পাবেন, জানবেন। তো আমি সকলকে আমার মাঝি পারগানা গাওতা সেন্টার কমিটি, মাঝি বাবা, পারগানা বাবা, অতিথিবৃন্দ এবং আমার মাঝি পারগানা গাওতার যে ছোট ছোট ছেলে মেয়েদের, পণ্ডিত রঘুনাথ মুর্মু, ছাত্রছাত্রী এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দূর দূরান্ত থেকে শুনছেন এই প্রোগ্রামটাকে। আর এই প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করার জন্য রোলগুটু ব্রাঞ্চের সমস্ত কর্মকর্তা এত কিছু আয়োজন করেছেন সেন্টার কমিটির পরামর্শ দ্বারাই। আমি আমার আন্তরিক থেকে সকলকে জয় ভীম, নমবুদ্ধায়, জয় মূলনিবাসী, জয় সংবিধান, জয় মাঝি পারগানা গাওতা।